এই যে আপনারা লোকটিকে দেখছেন, ওনার নাম হলো ইব্রাহিম ত্রাওর। তিনি হলেন বুর্কিনা ফাসোর বর্তমান অস্থায়ী রাষ্ট্রপ্রধান। অস্থায়ী রাষ্ট্রপ্রধান এই জন্য কারণ তিনি 2022 সালের 30শে সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপ্রধান পল হেনরি সান্দাউগো দামিবাকে সরিয়ে নিজেকে দেশের রাষ্ট্রপ্রধান এবং রক্ষক ঘোষণা করেন। দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার আগে তিনি বুর্কিনা ফাসোর আর্ম ফোর্সের ক্যাপ্টেন র্যাঙ্কের অফিসার ছিলেন। বর্তমান সময়ে ইব্রাহিম ত্রাওরকে বুর্কিনা ফাসোর সবচেয়ে পপুলার লিডার বললেও ভুল হবে না। তার এত পপুলারিটির মূল কারণ হলো দেশ এবং জাতিকে নিয়ে তার পরিকল্পনা। সে তার জাতিকে পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং নিউ কলোনিয়ালিজম থেকে মুক্ত করতে চায়। এমনও শোনা যায় কোন এক ইসলামিক কান্ট্রি বুর্কিনা ফাসোতে 200টি মসজিদ নির্মাণের প্রস্তাব রাখলে ইব্রাহিম তা রিজেক্ট করে দেয় এবং স্কুল হসপিটাল নির্মাণে সাহায্যের জন্য ইচ্ছা প্রকাশ করে। এর কারণ এও হতে পারে এমনিতেই বুর্কিনা ফাসো ইসলামিক টেররিজমের শিকার। বিভিন্ন টেররিস্ট গ্রুপ বুর্কিনা ফাসোর বিভিন্ন অঞ্চলে অ্যাক্টিভলি কাজ করছে এবং দেশের 40 থেকে 60% জায়গায় এইসব টেররিস্ট গ্রুপ কন্ট্রোল করে। বর্তমানে ইব্রাহিম যদি বিশ্বের কোনো লিডারকে সবচেয়ে বেশি ভরসা করে তা হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঠিক এ কারণেই 2022 সালে ইব্রাহিম ক্ষমতা দখল করার পর থেকে বুর্কিনা ফাসোর অ্যালাইনমেন্ট রাশিয়ার সাথে বাড়তে থাকে এবং অন্যদিকে ফ্রান্সের সাথে তাদের দূরত্ব বাড়তে থাকে। বর্তমানে ইব্রাহিমের ব্যক্তিত্ব এমন যে সে আফ্রিকাকে নিউ কলোনিয়ালিজম থেকে মুক্ত হওয়ার পথ দেখাতে পারে। তার বক্তরা তাকে থমাস সাঙ্কারের সাথে তুলনা করে। থমাস সাঙ্কারা ছিলেন বুর্কিনা ফাসোর ইতিহাসের সবচেয়ে বড় নেতা। সে বুর্কিনা ফাসোকে ফ্রান্সের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দাসত্ব থেকে মুক্ত করতে চেয়েছিলেন। থমাস সাঙ্কারা 1983 থেকে 1987 সাল পর্যন্ত বুর্কিনা ফাসোতে একটি রেভলিউশনারি গভর্নমেন্ট চালায়। পরে তাকে হত্যার মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ইব্রাহিম ত্রাওর বুর্কিনা ফাসোর জন্য কিরকম শাসক তা তো বুর্কিনা ফাসোর ভবিষ্যৎই বলে দেবে। কিন্তু বুর্কিনা ফাসোর বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যদি আপনি বুঝতে চান তবে আপনাকে ইতিহাসে যেতে হবে। 1947 সালে আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হই। কিংবা আপনি এটাও বলতে পারেন আমাদের মহান ফ্রিডম ফাইটাররা ইংরেজদেরকে বাধ্য করে আমাদের দেশ ছেড়ে চলে যেত এবং ওই সময়ে আমাদের নেতারা এতটা কেবল ছিল যে তারা ঠিকমতো আমাদের দেশকে পরিচালনা করতে পেরেছে। এবং স্বাধীনতার পরবর্তী সময়েও ইংরেজরা আমাদের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়ের মধ্যে কোনো প্রকারের প্রভাব ফেলতে পারেনি। কিন্তু আফ্রিকা এতটা ভাগ্যবান ছিল না। ইংরেজরা যেমন ভারত উপমহাদেশের বেশিরভাগ অঞ্চলকে নিজেরা দখল করে রেখেছিল, ঠিক একইভাবে আফ্রিকার বেশিরভাগ অঞ্চলকে ফ্রান্স নিজের কলোনি বানিয়ে রেখেছিল। আফ্রিকার মধ্যে কলোনিয়াল পাওয়ার কতটা ক্রোর ছিল তা আফ্রিকার মানচিত্র দেখে বুঝে যায়। আফ্রিকার মানচিত্র দেখলে মনে হয় আফ্রিকার দেশগুলোকে ইউরোপিয়ানরা নিজেদের মধ্যে এমন ভাবে ভাগ করে নিয়েছে যেমন তারা কোনো দেশ নয়, কোনো একটি কেককে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। 15 নভেম্বর 1884 থেকে 26শে ফেব্রুয়ারি 1885 পর্যন্ত জার্মানির বার্লিনে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে একটি সম্মেলন হয় যা বার্লিন সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলনে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, পর্তুগাল সহ ইউরোপের টোটাল 14টি দেশ অংশগ্রহণ করে। এই সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল আফ্রিকান দেশগুলোকে নিজেদের মধ্যে বন্টন করে নেওয়া এবং আফ্রিকান দেশগুলোতে উপনিবেশ স্থাপন এবং বাণিজ্য নিয়ে যাতে নিজেদের মধ্যে কোনো প্রকারের সংঘর্ষ না বাধে তার সমাধান করা। 1960 সালের দিকে আফ্রিকার বিভিন্ন দেশ ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করে, কিন্তু আপনি এটাও বলতে পারেন যে ফ্রান্স নিজের অনুগামীদের হাতে ক্ষমতা দিয়ে চলে যায়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির দিক পুরোপুরি পাল্টে যায় এবং ইউরোপিয়ানরাও তখন বুঝতে পারে যে তারা কোনো দেশকে কলোনি বানিয়ে আর এভাবে লুটতে পারবে না। এতে যেমন তাদের বিশ্বের মধ্যে বদনাম হবে, তেমনি তাদের প্রতিনিয়ত বিদ্রোহের সম্মুখীন হতে হবে। আর এজন্য কলোনি বানিয়ে শাসন না করে ফ্রান্স নিউ কলোনিয়ালিজমের মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশকে কন্ট্রোল করতে থাকে। নিউ কলোনিয়ালিজম হলো এমন একটি ব্যবস্থা যেখানে কোনো দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলেও অর্থনৈতিক, সাংস্কৃতিক বা সামরিকভাবে অন্য দেশের নিয়ন্ত্রণে থাকে। ফ্রান্স স্বাধীনতার নামে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে যারা ছিল ফ্রান্সের বিশ্বস্ত, যাতে করে তারা ক্ষমতার মধ্যে না থেকেও তাদের ইচ্ছেমতো দেশকে পরিচালনা করতে পারে। ঠিক যেমনটা বাংলাদেশের মধ্যেই আমেরিকা ইউনুসকে এনে বসিয়ে দিয়েছে। বুর্কিনা ফাসোতে ফ্রান্সের নিয়ন্ত্রণ কতটুকু তা আপনি এতে কি বুঝতে পারবেন যে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত তাদের নিজস্ব কোনো কারেন্সি নেই। তারা কারেন্সি হিসেবে ইউজ করে সিএফএ ফ্র্যাঙ্ককে। বুর্কিনা ফাসো সহ ওয়েস্ট আফ্রিকার আরো 7টি দেশ এই সিএফএ ফ্র্যাঙ্ককে তাদের কারেন্সি হিসেবে ইউজ করে, যা ফ্রান্স দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আজকে বুর্কিনা ফাসোর 40%-এরও বেশি পপুলেশন গরিবের রেখার নিচে। আর এমন না যে বুর্কিনা ফাসো ন্যাচারালি খুবই গরিব একটা দেশ। পশ্চিম আফ্রিকার মধ্যে অবস্থিত দেশ সমগ্র আফ্রিকার 5th লার্জেস্ট গোল্ড প্রডিউসার, কিন্তু এই ইনকামের বেশিরভাগ চলে যায় বিদেশি মাইনিং কোম্পানির কাছে। প্রায় 10 থেকে 15% আয় থাকে শুধু সরকারের কাছে। 1960 সালের আগে অর্থাৎ আফ্রিকা যখন ইউরোপিয়ান দেশগুলোর উপনিবেশ ছিল, তখন ইউরোপিয়ান দেশগুলো যেভাবে আফ্রিকাকে শোষণ করেছে, বর্তমান সময়ে এসে বিভিন্ন কোম্পানিগুলো ঠিক একইভাবে আফ্রিকাকে শোষণ করছে। স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশ নিউ কলোনিয়ালিজম থেকে মুক্ত হতে না পারার একটি বড় কারণ হলো রাজনৈতিক অস্থিরতা।
1960 সালের পর থেকে এখনো পর্যন্ত বুর্কিনা ফাসোতে 7 থেকে 8 বার অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের পেছনে যেমন অভ্যন্তরীণ দুর্নীতি, সন্ত্রাসবাদ রয়েছে, তেমনি পশ্চিমা বিশ্বের, বিশেষ করে ফ্রান্সের প্রভাবও রয়েছে। কিন্তু 1983 সালে বুর্কিনা ফাসোর সাধারণ জনগণ নিউ কলোনিয়ালিজম থেকে মুক্ত হওয়ার পথ দেখতে পায়, যখন থমাস সানকারা একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে। তখন দেশটির নাম বুর্কিনা ফাসো ছিল না, তখন দেশটির নাম ছিল আপার ভোল্ট। তার ক্ষমতায় আসার অন্যতম লক্ষ্যই ছিল দেশকে উপনিবেশিক শোষণ থেকে রক্ষা করা এবং দেশের সাধারণ মানুষের জন্য প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা। সে ক্ষমতায় এসে দেশটির নাম আপার ভোল্ট থেকে পরিবর্তন করে ফেলে এবং তার নাম রাখা হয় বুর্কিনা ফাসো, যার অর্থ হলো সৎ এবং গর্বিত মানুষের দেশ। এবং সেই সম্ভবত বুর্কিনা ফাসোর প্রথম ব্যক্তি যে ফ্রান্সের সিএফএ কারেন্সির ওপেনলি সমালোচনা করতে থাকে এবং আইএমএফ দ্বারা আফ্রিকাকে দেওয়া লোনেরও সে সমালোচনা করতে থাকে, কারণ সে জানে আইএমএফ এর লোনের সাথে আসা শর্তগুলো একটি দেশের দরিদ্র মানুষের উপর অভিশাপের মতো কাজ করে। তার একটি বিখ্যাত উক্তি হলো, যে তোমাকে খাওয়ায় সেই তোমাকে নিয়ন্ত্রণ করে।